ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2014 তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ঘটে আমাদের ভারতে। প্রত্যেক বছর 1,41,000-এর থেকে বেশি লোক পথ দুর্ঘটনায় মারা যান। এখানে প্রত্যেক মিনিটেই পথ দুর্ঘটনা ঘটে। আমরা আহতদের বাদ দিলে প্রায় 1 ঘন্টাতে 16 জন মারা যান। এটাই হলো রিপোর্ট পথ দুর্ঘটনার। তাই আমাদের উচিত খুব সাবধানে রাস্তাতে চলাফেরা করা, আর এটাও খুব প্রয়োজনীয় কোনো দুর্ঘটনা কেন হলো তার তদন্ত করা। একটু আগেই আপনারা যা দেখলেন সেটা দেখে আপনাদের কি মনে হলো? এই দুর্ঘটনা কি অকারণেই হলো, নাকি ওই বয়স্ক মানুষটারই দোষ ছিল, নাকি ড্রাইভারের কোনো ভুল ছিল? বয়স্ক মানুষটি চিন্তা করতে করতে যাচ্ছিলেন। তাহলে কি অ্যাক্সিডেন্টটা সেই কারণেই হয়েছিল, নাকি এমন কিছু ছিল যা আমরা দেখতে পাচ্ছি না? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে এই বয়স্ক মানুষটার আগের জীবন সম্পর্কে জানি। ঠিক কি কারণের জন্য উনি অত চিন্তায় ছিলেন, ওনার মাথার মধ্যে ঠিক কি চলছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ছোট বৌমা, হ্যাঁ, আমি জলখাবার তৈরি করে দিয়েছি, গৌরবকে খাইয়ে দাও। আমরা তো আজকে খাবো না, আমাদের যে আজকে ব্রত আছে। আর আমার পুজো হয়ে গেলে আমি তোমাদের বাবাকে খেতে দেবো। হে প্রভু, দয়া করো। বড় বৌমা, বড় বৌমা, দেখো তো কে এসেছে। বড় বৌমা। কালা নই আমি, ভালো করেই শুনতে পাই। দেখছি আমি। ময়লা নিতে এসেছে। আরে কাবেরী, ও কাবেরী, তুমি কোথায়? এসে গেছো তুমি? তুমি খাওয়া দাওয়া না করে কোথায় চলে যাও? চলো খেতে বসো এখন। এসো। কাবেরী, খাবার আর জল খাবার রাতে তুমি করবা চৌথের ব্রত খোলার পর তারপরেই খাবো। এটা আমার ব্রত, তুমি একটু বোঝার চেষ্টা করো না। এখন আর আগের মতো বয়স নেই যে তুমি আমার সঙ্গে উপোস থাকবে। কাবেরী, তুমি যদি আমার জন্য খালি পেটে থাকতে পারো, তবে তোমার জন্য আমি কেন খালি পেটে থাকবো না? দাও দাও আমার কাছে, এসব ছাড়ো। আরে আগে তো খেয়ে নাও। আরে এসো আমার সঙ্গে, দেখো তোমার জন্য কি এনেছি। ভালো করেই জানতাম, প্রথম থেকেই জানতাম যে আমার লোন ব্যাংক কিছুতেই স্যাংশন করবে না। কি করব আমি? এভাবে তো বিজনেসটা কোনোদিনও শুরুই করতে পারবো না। দাদা, টাকার জন্য আমার প্রমোশনটাও তো আটকে আছে। যদি অল্প টাকা হতো বাপের বাড়ি থেকে নিয়ে আসতাম আমি। বিষয়টা গোটা 50 লাখের। দাদা, আমার 30 লক্ষ টাকা চাই প্রমোশনের জন্য। আমি কাকে বলবো? আচ্ছা, তোমাদের বাবা এত টাকা রোজগার করে কি করেছেন? দাদা, আমার মতে একবার ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করো, যদি কোনো সুরাহা হয়। খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর। আর এই যে দেখো চুড়ি। আরে একদম ম্যাচিং। আর এই সবগুলো হলো তোমার সাজার জন্য। আহা, খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো তোমার ফেভারিট কালার। আরে বাহ, তুমি তো এবার অনেক রকমের জিনিস এনেছো, অনেক রকমের জিনিস। কাবেরী, আমাদের 2 ছেলেকে কোথাও দেখছি না তো, কোথায় তারা? ওরা নিজেদের ঘরেই আছে। একটা কথা বলবো, আজকাল ওরা দুজন না খুব চিন্তায় থাকে। আমি সেটা জানি। তুমি তো জানো কাবেরী, দুটো খুব ভালো চাকরি পেয়েছিল সমীর, কিন্তু সেই চাকরি সে ছেড়ে দিল, নিজের বিজনেস করতে চায়। বিজনেস করা খুব ভালো, কিন্তু তার জন্য কাবেরী অনেকগুলো টাকা লাগে। অর্থটাই তো মূলধন বলো, কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই। আমরা কি করতে পারি বলো কাবেরী? আমি কোত্থেকে টাকা আনবো? আমিও খুব চিন্তায় আছি। যদি আমাদের কাছে অনেক অর্থ থাকতো তাহলে ওকে দিয়েও দিতাম। আমি ওকে
এভাবে দমবন্ধকর অবস্থায় দেখতে পারছি না, সহ্য হচ্ছে না আর। না না না, তুমি চিন্তা করো না, ভগবান আছেন তো, যা করবেন ভালোই করবেন। এত সময় লাগছে, এখনো তো এলো না। বৌমা, এখানে কি করছো? চলো যাও, তৈরি হয়ে নাও, সন্ধে হয়ে আসছে। অপেক্ষা করছি আমি ওর জন্য। আপনি কি জানেন বাবা, এই যা কিছু হচ্ছে না, সব আপনার জন্যই হচ্ছে। এসব কি বলছো বৌমা? আমি কি এমন করলাম? যেটা সত্যি সেটাই বলছি। শেষ করে দিয়েছেন আপনি একদম। আপনার কারণে ব্যাংক লোন নেওয়ার জন্য কোথায় না কোথায় ঘুরছে ও। বৌদি তো ঠিকই বলেছে বাবা, আমি ক্যারিয়ারটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পড়ে আছি। আমার কাছে এটুকুও টাকা নেই যেটা দিয়ে আমি আমার প্রমোশনটা নিতে পারি। আচ্ছা বাবা, গ্রামের জমিগুলো দিয়ে আপনি কি করবেন বলুন তো? আরে ওই জমিটা বেচে তোমরা কি এমন পাবে বলো? সামান্য অর্থের জন্য আমাদের পূর্বপুরুষদের চিহ্ন ওই জমিটা বেচা কি উচিত হবে? আপনি থামুন এবার, অনেক শুনে নিয়েছি আপনার এই ডায়লগ বাজি। আপনি আজ পর্যন্ত আমাদের জন্য করেছেন নাকি? আমি আমার সারা জীবনের জমা পুঁজি তোমাদের দুই ভাইকে লেখাপড়ার উপযুক্ত করবার জন্য খরচা করেছি। আমি তো মনে মনে শুধু এটাই ভাবছি যে তোমাদের লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করেছি, এটাই আমার সফলতা, আর এটাই হলো আমার জিত। কোন জয়ের কথা বলছো তুমি? হ্যাঁ, তোমার সব থেকে বড় হার এটা। আমাদের সবাইকে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছো তুমি। লজ্জায় মুখ দেখাতে পারছি না। একজন কৃষকও তার ছেলে মেয়েদের জন্য 2-4 বিঘে জমি অন্তত রেখে যায়, আর তুমি? বাবা, আপনি যে সারা জীবন রোজগার করলেন সেগুলো কোথায়? লেখাপড়া শিখিয়েছেন, ব্যাস হয়ে গেল না দায়িত্ব পূরণ? এই নাও, আমার লোনের অ্যাপ্লিকেশন আবার রিজেক্ট হয়ে গেছে। কি করবো এবার? আজকের এই পরিস্থিতির জন্য তুমিই দায়ী। সব রাস্তা বন্ধ করে দিয়েছো তুমি আমাদের। দাদু, তুমি কেন কাঁদছো? তুমি কেঁদো না দাদু, কেঁদো না। আয় ভেতরে আয়, চল। হ্যাঁ, নমস্কার শর্মা বাবু, বলুন অনেকদিন বাদে, কি ব্যাপার? হ্যাঁ মিশ্র বাবু, আমার যে ওই দুটো জীবন বীমা পলিসি আছে না, তার ভিত্তিতে কি লোন পেতে পারি? হ্যাঁ, পেতেই পারেন, কিন্তু কি এমন দরকার পড়লো? পরিবারের সব কুশল মঙ্গল তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে সমীর আর গৌরবের একটু অর্থের প্রয়োজন। ও, আসলে আমার যা কিছু আছে তা তো আমার ছেলেদের জন্যই। আমি তো বাবা, ওদের কষ্ট দেখতে পারি না। আমি যাচ্ছি আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে আসুন, আমি অফিসেই যাচ্ছি, ওখানে দেখা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। কি সুন্দর শাড়িটা এনেছে আমার জন্য। আরে তুমি কোথায়? এদিকে এসো না। কে জানি কোথায় কখন থাকে। আমি এখন একদম সেজে গুজে ওর সামনেই যাব। আপনার কারণে বাধ্য হয়ে ওকে ব্যাংকে লোন নিতে হচ্ছে, ঘুরছে কোথায় না কোথায়। আমার ক্যারিয়ারটা যেখান থেকে শুরু করেছিলাম আজও সেখানেই আছি। আমার কাছে এটুকুও টাকা নেই যেটা দিয়ে আমি আমার প্রমোশন নিতে পারি। আপনি ওই গ্রামের জমিগুলো দিয়ে কি করবেন বলুন তো?
একজন কৃষকও তার ছেলে মেয়েদের জন্য 2-4 বিঘে জমি অন্তত রেখে যায়। তুমি আমাদের জন্য কি রেখে যাচ্ছ? কি হলো আজকের দিনে? আরে চাঁদও উঠে গেছে, কিন্তু ও এখনো এলো না। কি জানি কোথায় যে যায়, কাউকে কিছু না বলে। তোরা কি কিছু জানিস বাবা কোথায় গেছে? ওনাকে ওনার সত্যিটা বলেছি বলে হয়তো রাগ দেখিয়ে কোথাও বেরিয়ে গেছেন। আমি কি জানি? আজকে আমাদের পুজো, এমন কথা বলার দরকার কি আছে? তোরা তো জানিস না, আজকাল তোদের বাবা ছোট ছোট কথায় কেমন রাগ করে থাকে। বাবা কি এখনো বাচ্চা আছে নাকি যে ছোট ছোট ব্যাপার নিয়ে রাগ করে থাকবে? মনে হচ্ছে তোদের বাবা এসে গেছে। গিরিজা শঙ্করের বাড়ি এটাই? হ্যাঁ এটাই। কি হয়েছে? কি হয়েছে কি বলুন না। স্কুটারে করে যাওয়ার সময় ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মা মা কি হয়েছে? মা 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 সামলাও নিজেকে। জল নিয়ে এসো, জল নিয়ে এসো, নিজেকে সামলাও। মা মা একটা অজানা গাড়ি ওনাকে ধাক্কা দিয়েছে, সেই কারণে উনি নদীতে গিয়ে পড়েছেন। পুলিশ ওনাকে অনেক খোঁজার চেষ্টা করছে। যখনই আমরা ওনার খোঁজ পাবো আমরা আপনাদের জানাবো। চুপ করুন দিদি, একটু শান্ত হন। একটু শান্ত হন। মা আপনি এবার কিছু খেয়ে নিন মা। 2 দিন ধরে আপনি তো কিচ্ছু খাননি মা। আচ্ছা আচ্ছা মা, একটুখানি জুস খেয়ে নিন। মা বাবাকে পাওয়া যাবে, চিন্তা করবেন না। আপনি জুসটা খান তো। ছোট না, মা বাবাকে পাওয়া যাবে। আপনি অল্প করে কিছু খান, 2 দিন ধরে তো কিচ্ছু খাননি। কি হলো? এই দুর্ঘটনার খবরটা বীমা কোম্পানিকে আমি জানিয়ে দিয়েছি, কিন্তু 2 দিন কেটে গেছে, এখনো পর্যন্ত ডেড বডিটা খুঁজে পাওয়া যায়নি। দাদা দাদা ইন্সপেক্টর ফোন করেছিলেন, বাবার ডেড বডি পাওয়া গেছে। মা 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 আরে মা মা শান্ত হন মা। সামলাও নিজেকে মা। মা এভাবে কাঁদবেন না। তুমি জল নিয়ে এসো। মা সামলাও নিজেকে মা। শোনো হুম বাবা না মা, মা তুমি এসব দেখো না। ভাই তুই বাড়িতে নিয়ে যা মাকে। মা মা তুমি যাও বাড়িতে ওর সাথে, তুমি সহ্য করতে পারবে না। মা তুমি বাড়ি যাও, কথাটা শোনো মা। ভাই নিয়ে যা, নিয়ে যা তুই। বাবা বাবা এসব কি হয়ে গেল বাবা? এই নিন, এখানে সই করে দিন। আমাকে ছেড়ে চলে গেলে আমি কত একা হয়ে গেলাম।
মা, মা ইনি হচ্ছেন অখিলেশ বাবু, বীমা কোম্পানির থেকে এসেছেন। গিরিজা শর্মা দুটো বিমা পলিসি করেছিলেন, একটা ক্লেম ক্লিয়ার হয়ে গেছে, আপনার নামেই এটা করা আছে। আপনাকে আমি চেকটা দিতে এসেছি। প্রথম বিমার ৭৫ লাখ টাকার চেক রেখে দিন, বাকি ২৫ লাখ টাকার চেক তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আপনি সই করে দিন এর মধ্যে। সাইনটা করিয়ে নাও। এই নিন মা, সাইন করে দিন। সইটা করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কম সময়ে আমাদের এই ক্লেমটা ক্লিয়ার করিয়ে দিয়েছেন আপনি। না না, সেরাম কোনো ব্যাপার নয়। এরম কেসে কোনো ক্লেম আমাদের কোম্পানি আটকে রেখে দেয় না। আরে চা মিষ্টি কিছু? না না, অন্য কোনো সময়, আজকে নয়। মাসিমা, আমি আসি। গৌরব, হ্যাঁ। ছেড়ে দিয়ে আসুন। আরে মা, আমি একবার দেখি। আরে মাকে নিয়ে যাও, মা বিশ্রাম করবে তো নাকি? হ্যাঁ, যাও। চলুন মা, যাও, ভেতরে যাও। চলুন, যাও, বিশ্রাম নেবেন, বিশ্রাম নাও চলুন। মা। আসুন, আস্তে। হ্যাঁ। এ দেখো ঠাম্মা, আমি আঁকলাম। খুব সুন্দর বাবা। আরে কনক, তাড়াতাড়ি এসো। মা, আজকে আমি ভীষণ খুশি। সবার প্রথমে মিষ্টি মুখ করো। হ্যাঁ, তুই একটা গোটা খা, ঠিক আছে? আরে এই নাও, আগে মিষ্টি মুখ করো। হ্যাঁ, আরে বলো, আরে কি আরে বাবা, হয়েছে? নাও, নাও, নাও। খুশির খবর এটাই যে আমি অফিস খুলে ফেলেছি। শুক্রবার আমার অফিসের উদ্বোধন। এবার আমার বিজনেস শুরু হতে চলেছে। এই নাও, দেখো কি এনেছি তোমার জন্য। বাবা, কিছু টাকা বাঁচিয়ে রাখতো। মা, কি সব কথা বলছো তুমি? ৫০ লাখ টাকা তো তারাপুরের ফ্যাক্টরিটা ডিলেই চলে গেল, আর ৫ লাখ টাকা দিয়ে আমার অফিসের উদ্বোধনটা হচ্ছে। টাকা কি করে থাকবে তুমি বলো তো? আর ঠাকুরপো তো ২০ লাখ ওর প্রমোশনের জন্য দিয়েছে, আর বাকি ১০ লাখ পরের বার যে ক্লেমটা আসবে সেখান থেকে দিয়ে দেবো। ভীষণ গরম লাগছে, একটা কাজ করা যাক, একটা এয়ার কন্ডিশন গাড়ি বুক করা যাক। আরে দাদা, নিশ্চয়ই বুক করো। আরে কোথায় ছিলি এতক্ষণ? দাদা, আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার করে ব্যাঙ্গালোরে আরে পাঠানো হচ্ছে। ভাই। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এই খুশিতে একটু দেখো মিষ্টি মুখ দাদা, কর। তুমি গাড়ি কিনতে চাইছো, এখানেই কিনে নাও, কিন্তু আমি কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে গাড়ি কিনবো। মানে ঠাকুরপো তোমরা ব্যাঙ্গালোরে থাকবে আর আমরা এখানে? তাহলে মা থাকবেন কার সাথে? আরে বৌদি, মাকে নিয়ে চিন্তা করছো কেন? কিছুদিন তোমার এখানে থাকবে, কিছুদিন আমাদের ওখানে। হ্যাঁ বাবা, আমার আর কি, আমি যেখানে হোক থাকবো। আমার তো আনন্দ হচ্ছে এই কথায় যে তোদের বাবা বেঁচেও তোদের উপকার করলো, মরে গিয়েও উপকার করলো। তোদের যে স্বপ্ন ছিল বেঁচে থেকে যা পূরণ করতে পারেনি, ও চলে গিয়ে তা পূরণ করলো। এতে কি আসে যায় আমি যেখানেই থাকি? তোদের স্বপ্নটা তো পূরণ হয়েছে বাবা, আর তোদের আনন্দে আমি খুশি। কি নাটক করেন তোমার মা, সত্যি। আরে মায়ের কথা ছাড়ো না। আরে নে মিষ্টি, নে, বন্ধুদের সবাইকে দিবি, আর আনন্দ কর। আচ্ছা, ওই কি যেন নাম ছিল ওই বিমা অফিসার অখিলেশ, ওকে আমি কালকে ডিনারে ডেকেছি, যাতে আমাদের পরের যে চেকটা রয়েছে সেটা তাড়াতাড়ি পাস হয়ে যায়। এবার তোমরা কালকে ডিনারের প্রস্তুতি নাও। হ্যাঁ। সত্যি বলতে কি,
এত বছর পর যেন জীবনে সুখ ফিরে এসেছে আমাদের। ঠিক বলেছ। খুবই দুঃখের বিষয় এটাই যে কারো মৃত্যু কারোর কাছে খুবই আনন্দের হয়। এমন একটা বাড়ি ছিল যেখানে বাবার মৃত্যুর পর শোকের বদলে তারা আনন্দে মেতেছিল। গিরিজা শর্মা বিমাতে তার স্ত্রী কাবেরীর নামে নমিনি করেছিলেন, যাতে তিনি চলে যাওয়ার পর তার স্ত্রীর যেন কোনো কষ্ট না হয়। কিন্তু সেই টাকা তার ছেলে সমীর আর গৌরব নিজেদের প্রয়োজনে আগেই ব্যবহার করেছিল, কিন্তু তাদের মা তাতে একবারও কোনো আপত্তি জানায়নি। স্বার্থপর মানুষদের কাছে কোনো সম্পর্কেরই কোনো গুরুত্ব থাকে না, আর তারা অপরাধের গভীর খাদে এমনভাবে পড়ে যে আর বাইরেই বেরোতে পারে না। ওরাও কি কোনো অপরাধ করেছিল? দাদা, আমার ভয় করছে। তুমি বিমা অফিসারকে বাড়িতে ডেকে ঠিক করনি। ভয় পাস না, ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে, ভয়ের কিছু নেই। দাদা, তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ। তুমি আমায় বলেছিলে যে পুলিশ যে বডিটা আমাদের দেখিয়েছিল ওই ফোলা বডিটা বাবার ছিল না। তুমি অন্য কোনো ডেড বডিকে বাবার ডেড বডি বলেছিলে। তা কি করতাম আমি বল? যদি ওই ডেড বডিটাকে বাবার ডেড বডি না বলতাম, তাহলে ইন্স্যুরেন্সের টাকাটা পেতাম আমরা। আরে আমিও তো মাকে ওই ডেড বডিটাকে দেখতেই দিইনি, না দেখেই পেপারে সাইন করিয়ে নিয়েছি। কিন্তু দাদা, বাবার ডেড বডিটা তো এখনো পাওয়া যায়নি। আর ওই টেম্পো ড্রাইভার জগৎ, অনেক দিন কেটে গেছে, বডিটা এতদিনে বোধহয় পচে গলে গেছে, মাছেও খেয়ে নিয়েছে। আর ড্রাইভার জগতের ব্যাপার, ওর সাথে তো আমার ডিল হয়েছিল যে অ্যাক্সিডেন্টের পর ও সোজা নিজের গ্রামে চলে যাবে। হ্যাঁ স্যার। বাবা বেরিয়ে গেছে, দড়ি তো? আরে আমি আপনার প্ল্যানের মতোই পুলের পাশেই দাঁড়িয়ে আছি। একটু সাবধানে, হ্যাঁ, কেউ যেন সন্দেহ না করে। হ্যাঁ স্যার, কেউ সন্দেহ করবে না। আরে আমি গাড়ির নাম্বারটাই বদলে দিয়েছি। কাজ শেষ হয়ে গেলে আমি গাড়ির মালিককে দিয়ে গ্রামের উদ্দেশ্যে চলে যাব। আজকেই টাকাটা রেডি রাখুন, আমার আজকেই টাকাটা চাই। আরে টাকাটা তুমি পেয়ে যাবে ঠিক, কিন্তু যে কাজটা দিয়েছি সেটা ঠিক করে করো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না। তুই টেনশন করিস না, অনেক দিনের ব্যাপার, ভুলে যাই সব। নিশ্চিন্তে নিজের প্রমোশনটা এনজয় কর। চিয়ার্স। তুমি বেঁচে আছো? আমি স্বপ্ন দেখছি না তো? না না, তুমি তো একদম ঠিক আছো। হ্যাঁ কাবেরী, এটা সত্যি, এটা স্বপ্ন নয়। আমি বেঁচে আছি আর তোমার সামনেও দাঁড়িয়ে আছি। স্বামী, গৌরব, বড় বৌমা, ছোট বৌমা, শিগগিরই এসো। দেখ তো কে এসেছে, তোদের বাবা ফিরে এসেছে। ভগবান আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমি এটাই ভাবছিলাম, সেই পুজোর দিনে আমরা স্বামীর মঙ্গলের জন্য ব্রত রাখি, সেই দিনই ভগবান আমার কাছ থেকে কেড়ে নিলেন। কিন্তু না, ভগবান আবার ওকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ মা, হ্যাঁ। আপনি কে? আমি দেবধর, আমি ওনাকে নিয়ে এসেছি। ইনি গঙ্গার ঘাটে খুবই খারাপ অবস্থায় পড়েছিলেন। এনার প্রাণ তো বেঁচে গেছে, কিন্তু যখন ওনার জ্ঞান ফিরল উনি আবার অজ্ঞান হয়ে গেলেন। পরে জ্ঞান ফিরলেও কিছু মনে করতে পারছিলেন না। তারপর ভগবানের দয়াতে ওনার সব কিছু মনে পড়ে যায়, আর তারপরই আমি ওনাকে এখানে নিয়ে এলাম। এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে। এসো। কি ব্যাপার, কি তোমরা খুশি হওনি নাকি? কারুর মুখের মধ্যে হাসির চিহ্নটুকু নেই। এইরকম কোনো ব্যাপার নয় বাবা, তুমি যখন এসেই পড়েছো তখন আমরাও সবাই আনন্দ করব। মা, আসুন না। বাবাকে ভেতরে নিয়ে এসো।
বসো। কেউ যদি এটা জানতে পেরে যায় না যে বাবা বেঁচে আছে, তাহলে আমাদের সবার হাতে পড়বে হাত করি আর আমরা সবাই যাবো জেলে। আরে দাদা, 25 লাখ টাকার ক্লেম পেতাম আমরা। যদি সেটা না পাই তাহলে আমার প্রমোশনটা আবার 10 লাখ টাকার জন্য আটকে যাবে। আইনের চোখেও তো পড়ে যাবো আমরা, কি করব? আরে একটা নয়, অনেকগুলো কেস খাবো আমরা। বীমা কোম্পানি থেকে ফ্রড, পুলিশকে ঠকানো, বডিকে ভুল শনাক্ত করা, আমি তো বুঝতেই পারছি না। সব রাস্তা আমাদের কাছে বন্ধ হয়ে গেছে। নিজের কি অবস্থা করে রেখেছো তুমি? যখন তুমি নেই তখন আমার অবস্থার কেমন হবে? তোমার স্মৃতি এমন দেখতে ইচ্ছে করছে না। না না, কেঁদো না কাবেরী। তোমার কাছে তো ফিরে এসেছি, সব ঠিক হয়ে যাবে। সবার প্রথমে এটা খেয়াল রাখতে হবে যাতে বাবা বাড়ির বাইরে না যায়, আর কেউ যেন এটা জানতেও না পারে যে বাবা বেঁচে আছে। মুন্নু এখনো ছোট, ও কাউকে কিন্তু বলে দিতে পারে। কালকে ওকে স্কুলে পাঠানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, মনে রেখো। বাকিটা আমি দেখে নিচ্ছি কি করতে পারি। কনক, আরে তাড়াতাড়ি করো বাবা। আসছে আসছে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ গো, 2 মিনিটে আসছে, দাঁড়া। গুড মর্নিং দাদা। শোভা, মা, আমি কি এটা জানতে পারি যে তুমি এসব কি করছো? হ্যাঁ বাবা, আমি তোদের সাথেই কথা বলতে আসছিলাম। তোদের বাবার শরীরটা একটু খারাপ, একজন ডাক্তারকে তো দেখাতে হবে। একটু ডাক্তারকে ফোন কর না। আমি কাউকে ফোন করব না, আর তুমিও বাবাকে নিয়ে বাড়ির বাইরে যাবে না, ব্যাস। আরে ডাক্তারকে না দেখালে ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। আরে মা, তুমি বুঝতে পারছো না কেন? বাবার বেঁচে থাকার খবরটা যদি সবাই জানতে পেরে যায় তাহলে আমাদের সবাইকে জেলে ঢুকতে হবে। তুমি কি আমাদের জেলে পাঠাতে চাও নাকি? হ্যাঁ, বাবা বেঁচে এখানে ফিরে আসেনি, আমাদের জীবনে বিপদ হয়ে ফিরে এসেছে। আর তুমি বাইরে বাবাকে নিয়ে গিয়ে সবাইকে দেখাতে চাও যে উনি বেঁচে আছেন। কেন হাতে হাত করা পড়াতে চাইছো আমাদের তুমি? না না বাবা, এরম কথা বলিস না। আমি তোদের মা, তোদের খারাপ কখনো চাই না, কিন্তু তোদের বাবার শরীরটা বড্ড খারাপ, ওকে ডাক্তার দেখানো খুব দরকার। না কাবেরী, না। আমার চিকিৎসার জন্য ওদের কাছে কিছু মাত্র চাওয়ার কোনো দরকার নেই। আমার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। আমি এটা ভেবেই বাড়ি ফিরে এসেছিলাম যে আমাকে এইভাবে বেঁচে ফিরতে দেখে বাড়িতে সবাই খুব খুশি হবে। হয়তো আমি সেই হতভাগ্য বাবা, যাকে বেঁচে থাকতে দেখে সবাই দুঃখ পাচ্ছে, মনে মনে কষ্ট পাচ্ছে। এসব দেখার থেকে ভালো ছিল আমি যদি মরে যেতাম, যদি আর না ফিরতাম। বেঁচে থেকে আর কি করব? এসব কথা বলো না। মা, খেয়াল থাকে যেন বাবাকে যেন কেউ না দেখতে পায়। আর হ্যাঁ, এই পোশাক পরে না বাড়ির বাইরে বেরিয়ে পড়ো না তুমি। আর বিশেষ করে আজকে আমি ওই বীমা কোম্পানির অখিলেশকে ডেকেছি ডিনারে। বাইরে বেরিয়ে পড়ো না তোমরা, ভেতরেই থেকো। কথাটা ভালো করে মনে রেখো। আরে কনক, সব হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। ভেরি গুড দাদা। আরে বাবা গৌরব, আচ্ছা একটা কথা বলতো, ওইদিকে সব রেডি হয়ে হ্যাঁ, গেছে? সব কোনো রেডি। প্রবলেম নেই তো? মনে হচ্ছে এসে গেছে। অখিলেশ বাবু, আসুন 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 প্লিজ আসুন স্যার। খাবার তো খুব সুন্দর হয়েছিল। চলুন এবার কাজগুলো করে নিই। হ্যাঁ হ্যাঁ চলুন। আরে
অখিলেশ বাবু, এই লাড্ডুগুলো মা নিজের হাতে বানিয়েছে, আর খাবার খাওয়া হয়ে যাওয়ার পর মিষ্টি খাওয়ার আলাদাই মজা, নিন না। ছাড়ো আরে, ছাড়ো দাঁড়া, বলছি, কোথায় যাচ্ছিস? ছাড়ো বলছি। বাবা বাবা, আমি দাদুর সাথে দেখা করতে চাইছি, মা কিছুতেই দিচ্ছে না। আরে বাবা, মা যেরকম বলছে সেরকম করো, ঠিক আছে? হ্যাঁ, কি বলছে ও? দাদুর সঙ্গে দেখা করবে? আরে না, না। বৌদি, নিয়ে যাও না ওকে। মনু বাবা, বৌদি তোমাকে দাদুর কাছে নিয়ে যাবে। যাও যাও। চল। কি আর বলবো অখিলেশ বাবু, বাবার চলে যাওয়ার পর আমরা তো নিজেদের সামলে নিয়েছি, কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে কি করে বোঝাবো? যখনই ওর ঘুম ভাঙে তখনই এটাই বলতে থাকে যে দাদুর কাছে যাব, দাদুর কাছে যাব। ওকে কি করে বোঝাই যে বাবা আর এই পৃথিবীতে নেই? বাচ্চা বোঝা। আচ্ছা ঠিক আছে, এবার মাসিমাকে ডাকুন, ওনাকে চেকটা তো দিয়ে দিই। অখিলেশ বাবু, অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে তো, মা ঘুমিয়ে পড়েছে হয়তো। আপনি চেকটা আমাকে দিয়ে দিন, আমি সাইন করে দিচ্ছি। হ্যাঁ, সইটা তো ওনাকেই করতে হবে, কোনো ব্যাপার নয়। ওনাকে জাগিয়ে দিন, 2 মিনিট লাগবে। দাদা আমি দেখছি। হ্যাঁ, মা, কি হয়েছে বৌমা? আপনি তো জানেনই যে বীমা অফিসার এসেছেন চেক দেওয়ার জন্য। উনি আপনার সঙ্গে দেখা করতে চান, তাই আপনাকে ওনার সামনে বিধবা সাজে যেতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি এখন? আমি বিধবা নই, আমি সধবা। আমি সধবার মতনই কাপড় পরবো, আর এই কাপড়টা ফেলে দাও, আমি কখনোই পরবো না। কিছুতেই আমার কথা শুনছে না। ওই মায়ের শরীরটা একেবারেই ভালো নেই। কি? শরীর ভালো নেই? ওনাকে বিরক্ত করছেন কেন আপনারা? আমি নিজে গিয়ে ওনার সঙ্গে দেখা করে নিচ্ছি। চলুন সমরবাবু, আরে চলুন চলুন, মায়ের কাছে গিয়ে কথা বলে নিচ্ছি। আরে এই দেখুন না, মা এসে গেছেন। মা এসো না, অখিলেশ বাবু কিছু কথা বলতে চান। নমস্কার মাসিমা। ক্ষমা করবেন মাসিমা, আপনাকে একটু বিরক্ত করলাম। আসলে আপনার সইটা নেওয়াটা খুব জরুরি। আপনি এখানে সই করে দিন। মাসিমা, এই নিন আপনার 25 লাখ টাকার আর একটা চেক। ঠিক আছে মাসিমা, আমি আসছি। আচ্ছা সমরবাবু, আছি, আসলাম। হ্যাঁ, আসুন আসুন, আপনার ব্যাগটা আমি নিয়ে হ্যাঁ, আসছি। আমার ব্যাগটা। হ্যাঁ, চলুন। সধবা হয়েও আমাকে এই বাড়িতে বিধবা হয়ে থাকতে হবে। এর থেকে তো অনেক ভালো যে আমি তোর বাবার সাথে ফুটপাতে থাকি। বল, এই বাড়িতে আমাদের জায়গা আছে না নেই? গিরিজা শর্মা এটা জানতেন না যে ওনার ছেলেরাই ওনাকে মারতে চাইছে। তার 2 ছেলে এটা কিছুতেই চাইছিল না যে তাদের বাবা বেঁচে থাকুক। তবে কোনো ভয় পেয়ে যাওয়া অপরাধ ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সমীর আর গৌরব তাদের বাবাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। ঠিক কিরকম ছেলে তারা, তাদের মাকে বিধবার বেশে রাখতে চেয়েছিল। কিন্তু একজন সধবাই তার কতদিন সহ্য করত? তিনি একজন মা হওয়ার সঙ্গে সঙ্গে একজন স্ত্রীও ছিলেন, একজন সধবাও ছিলেন। কি অদ্ভুত ব্যাপার! যে মা বাবা জন্ম দিয়েছিলেন, পড়াশোনা শিখিয়ে মানুষ করেছিলেন, সেই ছেলেরাই বাবা মায়ের শত্রু হয়ে ওঠে। কিন্তু এর পরিণতি কি হতো?
এই রকম পরিস্থিতিতে একজন বৃদ্ধা মহিলা কি করবেন? তিনি তো এটাও জানতেন না যে তাকে বিধবা হয়ে থাকার ষড়যন্ত্রে তাদের ছেলেদেরই হাত ছিল। আরে কি হলো তোমার? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে? এত কাশছো কেন? এই, এক্ষুনি কমে যাবে, এক্ষুনি কমে যাবে। একটু জল দিচ্ছি, দাঁড়াও, একটু জল খাও। ভয় পেও না, ভয় পেও না। আমি ছেলেদের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। হ্যাঁ, তোমাকে এই অবস্থায় আমি ফেলে রাখতে পারবো না। আমি এক্ষুনি ছেলেদের সঙ্গে কথা বলে আসছি। কতদিন আর কতদিন লুকিয়ে রাখবো আমরা, বলো তো? সমীর, তোর বাবার শরীর খুব খারাপ, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। কি মা, সবকিছু জেনে বুঝেও তুমি বাবাকে হসপিটালে নিয়ে যেতে চাও? হ্যাঁ, আমি তোদের মা, আর কোনো মাই তার সন্তানের খারাপ চায় না। কিন্তু যখন সন্তানই বাবার শত্রু হয়ে যায় তখন সে সবকিছু করতে পারে। কিন্তু একজন সধবার কাছে তার স্বামীর থেকে বড় কিছুই নয়, নিজের সন্তানও নয়। বুঝেছিস তো না? আমি যাচ্ছি। মা, কথাটা শোনো। কাল সকালে আমি বাবাকে হসপিটালে নিয়ে যাব। এখন নিয়ে যাও না প্লিজ, কথাটা শোনো প্লিজ মা। ঠিক আছে। তুমি কিছু চিন্তা করো, তোমার শরীর একদম ঠিক হয়ে যাবে। আমি সমীরের সাথে কথা বলেছি, কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আজ অনেক রাত হয়ে গেছে তো, আমি তুলসী পাতার রস করে নিয়ে আসছি, খেয়ে নিলে খুব স্বস্তি পাবে। ঠিক আছে? দাদা, ডক্টরকে বাড়িতে ডাকা আমাদের পক্ষে বিপজ্জনক হতে পারে। জানি আমি সবই। যদি এই ব্যাপারটা আবার খুলে যায় না, তাহলে পুলিশ আবার ইনভেস্টিগেশন শুরু করে দেবে। আর এইবার আমাদের কাছে এটা লুকোনো সমস্যার হয়ে যাবে যে বাবার মৃত্যুর জন্য আমরা দায়ী ছিলাম। এসব আপনি কি বলছেন দাদা? হ্যাঁ, এটা সত্যি। সেই জন্য আমি চাই না যে এই ম্যাটারটা আবার খুলুক আর আমাদের পুলিশ নিয়ে যাক। বাবা তো নিজের জীবনটা কাটিয়ে ফেলেছে, এবার আমরাও আমাদের জীবনটা কাটাতে চাই। আর বাবার মৃত্যুকে একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু বানিয়ে দিয়েছিলাম। 50 লাখের জায়গায় 1 কোটি টাকার ক্লেম নিয়েছিলাম আমরা। কিন্তু দাদা, এবার কি করব? একটা উপায় আছে আমার কাছে। আজকে রাতে আমি বাবাকে হসপিটালে নিয়ে যাব, আর ওখান থেকেই রাতের অন্ধকারে রেলওয়ে ট্র্যাকে নিয়ে গিয়ে শুইয়ে দেবো। ট্রেন আসবে আর ওনার কাছে এমন কোনো কিছুই ছাড়বো না আমি, যাতে ওনার শনাক্তকরণ হতে পারে। আর মাকে আটকানো যাবে কি করে? ওনার বিষয়ে তো কিছু ভাবতে হবে না আমাদের? সেটাও আমি ভেবে ফেলেছি। লোকজনকে এটা বোঝাতে অসুবিধা হবে না যে বাবার মৃত্যুর পরে মায়ের মানসিক অবস্থা ঠিক নেই। মা পাগল হয়ে গেছে, আজে বাজে কথা বলছে। মৃত মানুষরা তো আর ফিরে আসে না, বুঝলে? আরে চিন্তা করো না, সব ম্যানেজ হয়ে যায়। ওঠো, আমাদের এক্ষুনি চলে যেতে হবে। আরে চলে যেতে হবে, ওঠো না, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এই নাও, চশমা পরো, এই নাও, এই লাঠিটা নাও, এটা নাও। চলো চলো চলো, সাবধানে, আস্তে আস্তে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আমাদের পালাতে হবে। মা, আপনি দাঁড়ান। বাবা দাঁড়ান, ভেতরে যান আপনি। ছেড়ে দাও আমাদের, আমার স্বামীর শত্রু তোমরা সবাই। মা, আপনি বাইরে যাবেন না বাবাকে নিয়ে। কিছুতেই আমি আপনাকে বাইরে যেতে দেব না বাবাকে নিয়ে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বাবা, দিদি, দাদা।
এই শোনো, তুমি ওদিকে দেখো, ঠিক আছে। আমি এদিকে দেখছি। দেখো, ভালো করে খোঁজো। খুব কষ্ট হচ্ছে না? আরে তোমার লাগেনি তো গো? আমার শরীরের এই অবস্থা, চলো, আর হাঁটতে পারছি না। পুলিশের কাছে যাবো আমরা। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আবার? আর একটু গেলেই পুলিশ স্টেশন, আমাদের পুলিশ স্টেশনে ছেড়ে দাও। পৌঁছতে হবে। তুমি যাও। চল চল, ওখানে তোমাকে বসিয়ে দিচ্ছি। চলো আস্তে আস্তে ওঠো। আর পারছি না। একটু বিশ্রাম নাও, তুমি একটু বিশ্রাম করো। আমি দেখছি কাউকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমি আসছি, দাঁড়াও। কোথায় চলে গেল কে জানে? আরে ভাই, দাদা। পেলি বাবাকে? না দাদা, কে জানে কোথায় গেছে। মা হয়তো বাবাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে গেছে। তুই ওখানে গিয়ে দেখ। আচ্ছা আচ্ছা দাদা। 1 মিনিট। ওই যে বাবা। কিন্তু মা কোথায় গেলেন? মা কোথায় গেল? সেই তো। আরে মায়ের কথা ছাড়ো, সেসব আমি পরে দেখে নেব। দেখো, এখন আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এনাকে মেরে রেলওয়ে ট্র্যাকে শুয়ে দিতে হবে, আর এনার মুখ এমন ভাবে থেতলে দেবো যাতে কেউ চিনতে না পারে। এই দাঁড়াও। এই ধর, যাতে না পালাতে পারে। আমাদের দুজন কেন? এই চল, চল। মা, আমি জানতাম না যে আমি নিজের গর্ভে সন্তান নয়, নিজের স্বামীর হত্যাকারীদের জন্ম দিয়েছি। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান এদেরকে। এই নিয়ে যাও সবাইকে। এই চল রে, চল বলছি। যে শুনছো, ওঠো না। অ্যাম্বুলেন্স। নিজেদের অসফলতা ঢাকার জন্য তারা তাদের বাবারই শত্রু হয়ে ওঠে। এরকম সন্তানেরা আইনের চোখে অপরাধী তো হয়ই, কিন্তু তার থেকে বেশি তারা সমাজ আর মনুষ্যত্বের কাছে কলঙ্ক। এদের কখনোই ক্ষমা করা উচিত নয়। যে সন্তানেরা বাবা মায়ের সঙ্গে এরকম করে, ভবিষ্যতে তাদের সন্তানেরা তাদের সঙ্গে এরকমই করবে, এটাই সত্যি। মনে রাখবেন, আমাদের সবার একদিন বয়স হবে। আমাদের বেদশাস্ত্রও বলে যে বাবা মা পূজনীয় হয়, কিন্তু এই ধারণা আজ সবার মধ্যে বদলে যাচ্ছে। তাই আমাদের সবার উচিত এদের বিরুদ্ধে প্রতিবাদ করা, কারণ আজও বাবা মায়ের সন্তানের প্রতি এতটাই অধিকার যতটা কাল ছিল। আইন আপনাদের সঙ্গে আছে, আপনারা আইনের সাহায্য নিয়ে অধিকারের দাবি করতে পারেন। সন্তানেরা যদি এই সম্পর্ককে আর তাদের দায়িত্বকে ভুলে যায়, তবে তাদের মনে করানো প্রয়োজন। আমরা প্রত্যেক বাবা মাকে এটাই বলবো, তাদের অন্যায় সহ্য করার কোনো প্রয়োজন নেই। কেউই আপনাদের অধিকার কেড়ে নিতে পারবে না, সে পরের কেউ হোক বা নিজের। কাবেরী সাহসিকতার সঙ্গে তার স্বামীকে তাদের কুসন্তানদের হাত থেকে বাঁচিয়েছিলেন। মনে রাখবেন, অপরাধ যে কোনো জায়গায় হতে পারে, অপরাধী যে কেউ হতে পারে, তাই আমাদের প্রয়োজন সবসময় সতর্ক থাকার। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্য ঘটনার সঙ্গে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।